বাংলাদেশের রাজনীতির সমীকরণে লক্ষ্য করা যাচ্ছে জটিল মারপ্যাচ। রাজনীতি যেন ঘুরপাক খাচ্ছে সংকট আর অনিশ্চয়তার বলয়ে। জুলাই সনদ বাস্তবায়ন ইস্যুতে যে রাজনৈতিক সংকট তৈরি হয়েছে সেটি নিরসনে সরকার রাজনৈতিক দলগুলোকে এক সপ্তাহের সময় বেঁধে দিয়েছে, যদিও এখনও দৃশ্যমান কোনো সমাধান লক্ষ্য করা যাচ্ছে না। রাজনৈতিক দলগুলো নিজ নিজ দাবি নিয়ে অনড় অবস্থানে রয়েছে। বিএনপি গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন একই দিনে দাবি জানালেও জামায়াত রয়েছে বিপরীতমুখী অবস্থানে। জাতীয় সংসদ নির্বাচনের আগেই গণভোটের দাবি জানিয়েছে দলটি। সরকারকে হুঁশিয়ারি দিয়ে জামায়াতের নায়েবে আমির বলেছেন, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করব, ঘি আমাদের লাগবেই। তিনি আরো বলেছেন, যা বোঝাতে চাচ্ছি বুঝে নিন, নো হাঙ্কি পাঙ্কি। অন্যদিকে বিএনপি মহাসচিব সরকারকে উদ্দেশ্য করে বলেছে, বিএনপিকে অবজ্ঞা করলে ফলাফল ভালো হবে না। বিএনপিকে খাটো করে দেখবেন না, বিএনপি ভেসে আসা দল নয়। বিএনপি মাঠে নামলে রাজনৈতিক বিষয়গুলো ভিন্নভাবে আসবে। মতপার্থক্যের এই রাজনীতিতে কোথায় ধাবিত হচ্ছি আমরা, এসবই আজকের আলোচনায় আনতে চাই। দর্শক, আমি ফারনাজ জুই, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক। নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল অ্যান্ড স্কোয়ার বার। আজকের আলোচনায় আমার মুখোমুখি হয়েছেন মহিউদ্দিন আহমদ, লেখক ও গবেষক। স্বাগত জানাচ্ছি আপনাকে। ধন্যবাদ। যেমনটি বলছিলাম যে বাস্তবতা তুলে ধরছিলাম, মত পার্থক্যের এই রাজনীতিতে কোথায় ধাবিত হচ্ছি আমরা, এই মুহূর্তের বাংলাদেশ কেমন দেখছেন? না, আমাদের মধ্যে তো মতৈক্যের ইতিহাস নেই বললেই চলে। ৭১-এ কিছুটা হয়েছিল, আর ৯০-এর গণ আন্দোলনের সময়। এরপরে আমরা সবসময় বিভাজনের রাজনীতি দেখি। তো ২৪-এর জুলাই আন্দোলনের একটা উপসংহার আমরা দেখলাম ৫ই আগস্টে। তারপরে মনে হয়েছিল যে আন্দোলনকারী এবং আন্দোলনের সমর্থক যতগুলো পক্ষ আছে সবাই ন্যূনতম বিষয়গুলিতে একমত হবেন। তো শুরুর দিকে সেরকম ছিল আবহাওয়াটা, কিন্তু আস্তে আস্তে দেখা গেল যে সেটা আর নাই। এখন ওই রাজনৈতিক দলগুলো প্রত্যেকেই যার যার দলীয় স্বার্থে কথা বলছে, দলীয় দৃষ্টিভঙ্গি থেকে, এবং তাদের মধ্যে মতবিরোধ নিরসনের চাইতে এটা আরও দিন দিন বাড়ছে। এবং সামনে একটা নির্বাচনের তোড়জোড় চলছে। তো নির্বাচন যতই ঘনিয়ে আসছে, তাদের মধ্যে নির্বাচনে যেহেতু তারা পরস্পরের প্রতিদ্বন্দ্বী, তাদের মধ্যে মতভেদ তত তীব্র হচ্ছে। ফলে এইটা কমানোর সুযোগ আমি খুব একটা দেখি না। রাজনৈতিক এই মত পার্থক্য নির্বাচনকে কোনোভাবে আক্রান্ত করবে কি? না, নির্বাচনকে ওইভাবে আক্রান্ত করবে না। এই ধরেন রাজনীতিতে আমাদের এখানে তো রাজনৈতিক দলগুলো যথেষ্ট কথাবার্তা বলে, এটাকে আমরা যেটাকে বলি রেটোরিক্যাল, মানে বাগাড়ম্বর করে। তো তর্জন গর্জন হয় অনেক, কিন্তু ভেতরে ভেতরে সবাই নির্বাচনের জন্যই প্রস্তুতি নেয়। তো এই তর্জন গর্জন করে দলগুলো হয়তো মনে করে এর ফলে তারা অনেক বেশি দৃশ্যমান হবে এবং লোকজন তাদের পক্ষে আসবে। কারণ তাদের ধারণা মানুষ গরম কথাবার্তা পছন্দ করে বেশি। তো সেভাবেই চলছে আর কি। তো নির্বাচন না হওয়া পর্যন্ত কিন্তু মাঠের পরিস্থিতি এরকমই থাকবে। তারা মানে পরস্পর কথাবার্তা বলে এভাবে উত্তাপ ছড়াবে। কিন্তু জামায়াতের নায়েবে আমির যেমনটি সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেছে যে সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করবে, ঘি তাদের লাগবেই, এবং নো হাঙ্কি পাঙ্কি, সরকারের উদ্দেশ্যে এমন বক্তব্য দিয়েছেন তিনি। আমরা দেখলাম যে জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সাথে ৮.৫ মাস দীর্ঘদিনের একটা আলোচনা করেছে। আপনি শুরুতেই বলছিলেন যে মতৈক্যের ইতিহাস আমাদের ইতিহাসে খুবই বিরল। সেই জায়গা থেকে আমরা আলোচনার টেবিলে কোনো সমাধান বের করতে পারলাম না, কিন্তু আবারও যেহেতু রাজনীতির রাজপথে গড়াচ্ছে, উত্তপ্ত রাজনীতির বার্তা দিচ্ছে কি? না, জামাতের নেতা যে কথাগুলো বলেছেন এই কথাগুলো আসলে শোভন না। তবে রাজনীতিবিদরা এই ধরনের কথাবার্তা বললে অভ্যস্ত। তো এই কথায় আমার মনে হয়েছে যে রাজনীতিবিদদের যে কথাবার্তা এবং আচরণের যে ধারাবাহিক ইতিহাস আমরা দেখেছি, সোজা কথায় খাসলত, এটা খুব একটা বদল হয় নাই। আর তার আগেও যেরকম ছিলেন এখনো সেরকমই আছেন। বদল হলো না কেন? স্বাধীনতার ৫ দশক পেরিয়ে গেছে। হ্যাঁ, বদল হলো না, সময় বদলেছে, কিন্তু লোকগুলো তো পাল্টায় নাই। তো তাদের পুরনো আচরণ, পুরনো কথাবার্তা, পুরনো স্বভাব রয়ে গেছে। আগে তারা যেভাবে প্রতিপক্ষকে আক্রমণ করতো, ভাবলো যে একটা কথা বলে বোধহয় খুব ঘায়েল করতে পারলাম, তো সেইটা মনে করে তারা একটা আত্মতুষ্টি পায়।
আর মনে করে যে মানুষ এগুলো বোধহয় লুফে নেবে এই সমস্ত কথাবার্তা, ওইখান থেকেই আর কি। খাসলত বদলায় নাই। বিএনপি মহাসচিব সরকারকে উদ্দেশ্য করে বলেছে যে বিএনপিকে অবজ্ঞা করলে ফলাফল ভালো হবে না, বিএনপি যদি মাঠে নামে তাহলে রাজনৈতিক বিষয়গুলো ভিন্নভাবে আসবে। অন্যদিকে আবার জামায়াতের তরফ থেকে গণভোট সহ 5 দফা দাবি না মানলে 11 তারিখ জনসভা থেকে কঠোর হুঁশিয়ারির ঘোষণা দেওয়া হয়েছে। সেই জায়গা থেকে আমরা নির্বাচনী রাজনীতি যখন আমরা দেখি যে সবসময় সাংঘর্ষিক, বিগত সময়ের ইতিহাস তাই বলে, এবারও কি আমরা সে পথে ধাবিত হচ্ছি কিনা? এখানে অন্তর্বর্তী সরকার আমরা ধরে নিলাম যে তাদের কাজটা হচ্ছে একটা রেফারির কাজ, হ্যাঁ, নির্বাচনের সময়। কিন্তু তারা একটা পক্ষ হয়ে গেছে। পক্ষ এইভাবে যে রাজনৈতিক দলগুলোর মধ্যে যেহেতু ঐকমত্য নাই, পরস্পরের বিরুদ্ধে কথাবার্তা বলছে, সেখানে তো একটা জায়গায় থাকতে হবে সরকারকে। তো সেইভাবে সরকার একটি পক্ষ আমার মনে হয়। এখন প্রত্যেকটা দল চাচ্ছে নানানভাবে চাপ দিয়ে কথাবার্তা বলে মানে সরকারের আনুকূল্য পাওয়া। সোজা কথা, নির্বাচনে জয় পরাজয় বা ভালো করা মন্দ করা অনেকটাই নির্ভর করে নির্বাচনকালীন যারা কর্তৃত্বে থাকেন, প্রশাসন, তাদের আনুকূল্যের উপর অনেকটা নির্ভর করে। সুতরাং সবাই চাচ্ছেন যে প্রশাসন তাদের পক্ষে থাকুক। এই জন্য তারা সরকারের উপর নানাবিধ চাপ প্রয়োগ করছেন এবং একই সঙ্গে তারা এক দল আরেক দলের উপরেও চাপ তৈরি করছেন এবং এই চাপ প্রয়োগ করে করে তারা অনেকটা নিজেদের যেগুলো চাওয়া আছে ভাবছেন যে চাপ দিয়ে সেগুলো তারা আদায় করতে পারবেন, সেই জন্য এটা চলছে। কিন্তু রাজনৈতিক দলগুলো আমরা দেখছি যে সরকারের নিরপেক্ষতা নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ করছে। সেটি কি সরকারের উপর শুধুই চাপ সৃষ্টি করাই উদ্দেশ্য, নাকি সরকার আসলেই কোনো রাজনৈতিক দলের প্রতি পক্ষপাতমূলক আচরণ করছে? না, এখানে সরকারেরও কিছু দায় আছে আমি বলবো। একটা হলো যে প্রত্যেকটা দল মনে করে যে তার চাওয়াটা যদি সরকার মেনে না নেয় বা তার পক্ষে যদি সাড়া না দেয় সরকার, তাইলে সরকার আর নিরপেক্ষ না। যতক্ষণ সরকার আমার পক্ষে আছে ততক্ষণ সরকার নিরপেক্ষ, এই হচ্ছে আমাদের চিন্তাভাবনাটা এরকম। তারপরে সরকারের নিরপেক্ষতা নিয়ে আরও প্রশ্ন উঠেছে অনেক আগেই। কেউ কেউ তো প্রকাশ্যে বলেছে যে এরকম সরকার পৃষ্ঠপোষকতা দিচ্ছে এনসিপিকে, এটা সরাসরি অনেকে বলেছে। আবার এনসিপির পক্ষ থেকে অভিযোগ উঠেছে যে সরকারের কোনো কোনো উপদেষ্টা কোনো কোনো দলের সঙ্গে লিয়াজও রাখছে। জামাতের একই অভিযোগ, বিএনপিরও একই অভিযোগ। তো পাল্টাপাল্টি অভিযোগ আছে। তো এই অভিযোগ চলতে থাকবে। মানে এটা আমাদের রাজনীতির বৈশিষ্ট্যই তাই। আমরা প্রত্যেকটা নির্বাচনের আগে আমরা যখন ওই যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যখন ছিল, ধরে নেওয়া হয়েছিল যে তত্ত্বাবধায়ক সরকার একটা নির্দলীয় নিরপেক্ষ অবস্থান থেকে নির্বাচন পরিচালনা করবে। সবাই সেটাই চেয়েছিলেন। কিন্তু তারপরেও তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকা প্রশ্নবিদ্ধ করেছে রাজনৈতিক দলগুলোই, এবং রাজনৈতিক দলগুলোই তত্ত্বাবধায়ক ব্যবস্থাকে নিজেদের পক্ষে ম্যানিপুলেট করার চেষ্টা করেছে। এই ম্যানিপুলেশনের চেষ্টা থেকেই কিন্তু তত্ত্বাবধায়ক ব্যবস্থাটা হুমড়ি খেয়ে পড়েছিল এক সময়। এখন এটা আবার ফিরে আসছে। এখন যদি সত্যিকার অর্থে রাজনৈতিক দলগুলো তাদের যে আচরণগত বৈশিষ্ট্য না পাল্টায়, কথাবার্তার ধরন না পাল্টায়, তাহলে আমার মনে হয় না খুব একটা ভালো দিকে আমরা যেতে পারবো। কিন্তু 24-এর গণঅভ্যুত্থানের পর আমাদের সামনে সুযোগ তৈরি হয়েছিল, সেই সুযোগকে আমরা কেন কাজে লাগাতে পারলাম না? রাজনৈতিক দলগুলোর যদি আমরা দায়বদ্ধতার কথা বলি, তারা আসলে রাজনীতি কিংবা দেশের প্রতি কতটা দায়বদ্ধ? ইতিহাস আমাদেরকে কয়েকবার সুযোগ দিয়েছে, বারবার। মানে কতবার আর সুযোগ দেবে? আমরা 71 একটা বড় সুযোগ পেয়েছিলাম। আমরা আমাদের কি বলবো যে নির্বুদ্ধিতা এবং হঠকারিতার কারণে সেই সুযোগ কাজে লাগাতে পারিনি। 75-এও আমরা একটা সুযোগ পেয়েছিলাম নতুন করে এগোনোর, সেই সুযোগও আমরা কাজে লাগাতে পারি নাই। 90-তে একটা সুযোগ পেয়েছিলাম, তো সেই সুযোগটাও মানে মানুষের যে আকাঙ্ক্ষার প্রতিফলন রাজনৈতিক দলগুলোর কর্মকাণ্ডের মধ্যে ঘটেনি। তো আবার মানুষ বারবার প্রতারিত হয়েছে। তো 24-এর জুলাই আন্দোলনেও মানুষের একই রকম আকাঙ্ক্ষা ছিল যে এই 5ই আগস্টের পূর্ববর্তী যে অবস্থাটার মধ্যে আমরা ছিলাম সেখানে আর আমরা ফিরে যাব না।
নতুন কিছু একটা হবে। তো আমার মনে হচ্ছে যে মানুষ আবার প্রতারিত হতে যাচ্ছে। অন্তর্বর্তী সরকার একটি অরাজনৈতিক সরকার, বলা হয়ে থাকে দল নিরপেক্ষ সরকার, কিন্তু আমরা দেখছি যে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ব্যাপক অভিযোগ রয়েছে। এই যে একের পর এক অভিযোগ করছে রাজনৈতিক দলগুলো, গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে বাধা সৃষ্টি করবে কি? না, অন্তর্বর্তী সরকারের ভূমিকা প্রশ্নবিদ্ধ হয়েছে। এটার জন্য অনেকটা দায় অন্তর্বর্তী সরকারের সদস্যদেরও। তাদের কারো কারো অতি কথন এবং আজ এক কথা বলা, কাল আরেক কথা বলা, এগুলোতে তাদের সক্ষমতা, তাদের সামর্থ্য এবং তাদের আন্তরিকতা নিয়ে অনেকেই প্রশ্ন করছেন। তারপরও আমরা ধরে নেব যে সরকার তো প্রধান উপদেষ্টা বারবার বলছেন যে তার কোনো পলিটিক্যাল অ্যাম্বিশন নাই। তো সেটার উপরে যদি আমরা আস্থা রাখি, তাইলে আমরা ধরে নেব যে একটা ফেয়ার ইলেকশন হয়তো হবে। কিন্তু রাজনৈতিক দলগুলোর যে পাল্টাপাল্টি অবস্থান এখন, এরা কিন্তু অনেকেই একে অপরের মিত্র ছিল এক সময়, কিন্তু এখন ঘোর শত্রু। তো সুতরাং এইখানে তো এটাকে তো সরকার তো এটা নিয়ন্ত্রণ করতে পারবে না। আপনার লেখা কয়েকটি লাইনে যদি আমি উদ্ধৃত করি, 17 কোটি মানুষের কাঁধে সিন্দাবাদের দৈত্যের মতো চেপে বসেছে গুটি কয় অলিগার্ক, যারা নিজ নিজ ডক্ট্রিন নিয়ে আস্ফালন করছে। সেখানে শুধু তারাই আছে, মানুষ নেই। মানুষ এখানে কখনো কামানের খোরাক, কখনো ক্ষমতায় আরোহণের কাঁচামাল। তাহলে রাজনীতিতে জনগণের অবস্থান কি? না, সেটাই তো বললাম যে জনগণের আকাঙ্ক্ষা, তার বহিঃপ্রকাশ আমরা দেখেছি বারবার। বললাম যে 71, 75, 90, 2024-এ। এবং যারা আমাদের 17 কোটি মানুষের যারা অভিভাবকত্ব দাবি করেন রাজনৈতিক দলগুলো, তারা তো একটা বড় স্টেক হোল্ডার। তারা সবসময় বলেন যে তারা জনগণের পাশে আছেন। কিন্তু আমরা দেখলাম যে এই দলগুলো প্রত্যেকটা এক একটা সিন্ডিকেট, এবং এরাই হচ্ছে অলিগার্ক। তো এক অলিগার্কের বিরুদ্ধে আরেক অলিগার্ক, তারা ডমিনেট করতে চায়। এবং সেখানে 17 কোটি মানুষ তাদের কাছে আসলে অসহায়। তারা মানুষের জন্য কথা বলে, তারা বলে আমরা জনগণের পক্ষে। তারা কথায় কথা বলে জনগণ এইটা চায়, ওইটা চায়। আসলে জনগণ চায় না, এটা তারা চায়। তাদের কথাটা তারা আমি চাই এটা না বলে জনগণ চায়। এবং তারা তাদের ইচ্ছাটা, দলীয় গোষ্ঠীগত যে তাদের উদ্দেশ্য এবং ইচ্ছা, সেটাই তারা ক্ষমতায় গেলে চাপিয়ে দেয় বারবার। যার জন্যে এই 17 কোটি মানুষকে তারা 17 কোটি মানুষের বা নাগরিকদের যে অনুভূতি, সেটাকে তারা ব্যবহার করে ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসাবে, আর ক্ষমতায় যাওয়ার পরে প্রতারণা করে। তো বলা যায় যে ওইটাই হচ্ছে তাদের ক্ষমতায় যাওয়ার কাঁচামাল হিসাবে জনগণকে তারা ব্যবহার করে। তাহলে কি রাজনৈতিক দলগুলোর কাছে জনগণ শুধুমাত্র একটি ভোট? বাস্তবে তো আমরা তাই দেখছি। ভোট দেওয়ার পরে, ভোট দেওয়ার আগে আমরা এক ধরনের আচরণ দেখি রাজনৈতিক দলগুলোর। মানুষের কাছে যায়, লিফলেট দেয়, সুন্দর সুন্দর কথা বলে। কিন্তু একবার ভোট হয়ে যাওয়ার পরে তখন তো তারা মনে করে যে সমস্ত কথা বলে ভোট নিয়েছে তার বাইরে গিয়ে আর অনেক এজেন্ডা তারা মানুষের উপরে চাপিয়ে দেয়। মনে করেন একটা রাজনৈতিক দলের ইশতেহার আছে, 20 দফা, 30 দফা, 40 দফা, 100 দফা। তো এগুলো তো মানুষ পড়ে না। তো মোটা দাগে তারা কিছু কিছু কথা বলে যে আমরা ক্ষমতায় গেলে এই করব, ওই করব। কিন্তু ক্ষমতায় যাওয়ার পরে আমরা দেখি যে যেই কথাগুলো তারা আগে বলেনি বা ইশতেহারে নেই, সেগুলো তারা চাপিয়ে দেয়। এরকম অনেক উদাহরণ আমরা দিতে পারবো। ফলে যেটা হয় কি, সংখ্যাগরিষ্ঠ ভোট, এমনকি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না, ধরেন 91% ভোট পেলে আমরা বলবো যে সংখ্যাগরিষ্ঠ জনগণের প্রতিনিধি তারা। কিন্তু আমরা সেটা দেখি না। আমরা অধিকাংশ ক্ষেত্রেই দেখি 30, 35, 40% ভোট পেয়ে একজন জিতছে, একজন এগিয়ে আছে, তার পেছনে আরো অন্যরা হয়তো কেউ 20, কেউ 25 এরকম পাচ্ছে। তো যে বেশি ভোট পাচ্ছে সে 100% লোকের প্রতিনিধি হিসাবে নিজেকে দাবি করছে। তো ফলে দেখা যায় যে সত্যিকার অর্থে আমাদের দেশের এই সরকারগুলো অনেক ক্ষেত্রেই হচ্ছে সংখ্যালঘু জনগোষ্ঠীর সরকার, 51%-এর সরকার না। সেখান থেকে কিন্তু ওই দাবিটা উঠেছিল যে ওই যে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, যেটা পিআর, যে যেহেতু এরা কেউই মেজরিটিকে রিপ্রেজেন্ট করে না, তো সুতরাং অন্যান্য দলের প্রতি যাদের সমর্থন আছে সেই ভোটারদের মতামতের একটা
প্রতিফলন জাতীয় সংসদে থাকা উচিত। তো সেখান থেকে পিআরের কনসেপ্টটা এসছে। কিন্তু কথা হচ্ছে যে পিআরের বেনিফিট যারা ভাবছে যে নিতে পারবেন তারা এটার পক্ষে বলছেন, আর যারা ভাবছেন যে পিআর ছাড়াই তারা মানে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে যাবেন তারা পিআরের পক্ষে না, তারা পিআরের বিরুদ্ধে। তো এটা হচ্ছে যার যার দলের সুবিধা অনুযায়ী তারা কথা বলে। আমাদের যে বিদ্যমান ভোট ব্যবস্থা এফপিটিপি, ত্রুটি কি সেই প্রক্রিয়ায় নাকি আসলে আমাদের সদিচ্ছার ঘাটতি রয়েছে বলেই আমরা সমস্যা সৃষ্টি করছি? প্রশ্নটি রাখছি আপনার কাছে। বিরতির সময় হয়েছে, বিরতি নিয়ে ফিরছি। দর্শকদের সাম্প্রতিকের এই পর্যায়ে বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ, আপনারা দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক। নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল অ্যান্ড স্কোয়ার বার। আমরা আবারও ফিরছি আলোচনায়। জনাব মহিউদ্দিন আহমদ, যে প্রশ্নটি রেখে বিরতিতে গিয়েছিলাম, আমাদের যে বিদ্যমান নির্বাচনী ব্যবস্থা রয়েছে এফপিটিপি, সেটি কি ত্রুটিযুক্ত নাকি আমরা এর সঠিক প্রয়োগ করতে পারিনি? নির্বাচন ব্যবস্থার মানে ত্রুটি কিছু টেকনিক্যালিটিস থাকতে পারে, কিন্তু এমনি আমি কোনো ত্রুটি দেখি না আসলে। মানে যেটুকু আছে সেটুকুরও তো মানে যথাযোগ্য ব্যবহার আমরা করতে পারছি না। বিষয়টা কি এমন যে পিআর হলে আমাদের নির্বাচনী ব্যবস্থায় রাতারাতি পরিবর্তন চলে আসবে? না, এমন কিছু না। পিআরের ব্যাপারটা হচ্ছে সিম্পলি যে আপনার ভোটারের মতামতের প্রতিফলনটা এটা কতটুকু হচ্ছে। তো এইটা হচ্ছে মানে আমি কি বলবো যে এটা দৃষ্টিভঙ্গির ব্যাপার। কেউ যদি মনে করে যে 30-35% ভোট পেয়ে অন্যদের চেয়ে বেশি থাকার কারণে সে শতভাগ ভোটারের প্রতিনিধি, সেটা তো আমার কাছে মানে এটা নৈতিকতার প্রশ্ন আসে। তাহলে যে 25% ভোট পেল সে তো জিরো। তো ওই দিক দিয়ে চিন্তা করলে যে পিআরের একটা পেছনে একটা যুক্তি আছে। তবে এবং অনেক দেশে এটা আছে, আমাদের এখানেও এটা আলোচনা হচ্ছিল যে ঠিক আছে কিছু কিছু ব্যাপারে, বিশেষ করে আমরা যেখানে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা যখন কথাবার্তা হচ্ছে, তো নিম্ন কক্ষে এখন যেভাবে আছে সেভাবে থাকুক, উচ্চ কক্ষে আমরা পিআরে আংশিকভাবে হলেও যেতে পারি, এইরকম একটা চিন্তা ভাবনা। তো এইটা মানে শুরু করা যায়। আমরা তো অনেক কিছুই শুরু করি কিন্তু আবার অনেক কিছু করি না। তো এটা একটা এক্সপেরিমেন্ট করে দেখা যায় যে যারা মানে সংখ্যাগরিষ্ঠতা পাবেন না কিন্তু তাদের পেছনেও তো অনেক ভোটার আছে, তো তাদের প্রতিনিধিত্ব কিভাবে হবে, এটা একটা নৈতিকতার প্রশ্ন। এটা এমন কোনো ইয়ে না। কিন্তু কথা হচ্ছে যে আমাদের এখানে সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে যে একটা কথা আমরা বলি উইনার্স টেক অল, অর্থাৎ 350টা আসনের মধ্যে বা 300 আসন আমরা বলি, পরে ওই তো পিআর তো আছে আমাদের, পিআর সংরক্ষিত নারী আসন, হ্যাঁ, নারীদেরকে ওই 300 লোক ভাগাভাগি করে নেয় নিজেদের মধ্যে, ওইটা পিআর। কিন্তু এর বাইরে তারা পিআর বুঝতে চান না। তো ওই 300 জনের মধ্যে যে দল বা যে জোট 151টা পাবে তারা কিন্তু মানে পুরোটাই ডমিনেট করে শতভাগ, এবং বাকিদের জন্য আর কিছু রাখে না। তো এইটা একটা আমি মনে করি যে একটা দুর্বলতা আমাদের সিস্টেমের। আর একটা বিষয় আমি মনে করি যে যেখানে রাজনৈতিক দলগুলো প্রতিদ্বন্দ্বিতা করে যার যার লক্ষ্য নিয়ে, ইশতেহার নিয়ে, তারপরে যখন সরকার গঠন করে, সরকার গঠন করার পরে এই সরকারটি হওয়া উচিত সকল নাগরিকের সরকার, কিন্তু আমাদের এখানে সেটা হয় না। এখানে সকল নাগরিকের সরকার না হয়, এটা দলের সরকার হয়। তখন নানান ব্যাপারে আমরা দেখি তারা বলে যে আরে সে তো আমাদের লোক না, সে তো এই দেশের নাগরিক। তো এই সব নাগরিককে আমাদের মনে করার ব্যাপারে তাদের এই যে কার্পণ্যটা, এটা খুবই দৃষ্টিকটু। এবং আমরা দেখি যে দেশ, আমি মনে করি যে এই যে মানে সমাজের নানান অংশ কিন্তু এর কারণে ব্রাত্য হয়ে যায়। তারা আর ওই কি বলে আমরা যেটাকে বলি অন্তর্ভুক্তিমূলক একটা সমাজ ব্যবস্থাটা আর গড়ে ওঠে না। বর্তমান সময়ে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে যতটা আলোচনা হচ্ছে ততটাই আলোচনা হচ্ছে গণভোট নিয়ে, কিন্তু গণভোট সম্পর্কে সাধারণ জনগণ কতটা অবগত সে প্রশ্নটি রাখছি। আবারও বিরতির সময় হয়েছে, বিরতি নিয়ে ফিরছি। দর্শকদের সাম্প্রতিকের এই পর্যায়ে আবারও বিরতি নিচ্ছি, সাথেই থাকুন।
আবার আমন্ত্রণ, আপনারা দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক। নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল অ্যান্ড স্কোয়ার বার। আমরা আবারও ফিরছি আলোচনায়। জনাব মহিউদ্দিন আহমদ, যে প্রশ্নটি রেখে বিরতিতে গিয়েছিলাম, গণভোট নিয়ে রাজনীতিতে ব্যাপক আলোচনা চলছে এবং জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশে বলা হয়েছে গণভোটের ব্যালটে প্রশ্ন থাকবে, আপনি কি জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ 2025 এবং এর তফসিল একে সন্নিবেশিত সংবিধান সংস্কার প্রস্তাব সমূহের প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করিতেছেন? কিন্তু বিষয়বস্তু সম্পর্কে জনগণ কতটা অবগত, কিংবা সংবিধান সংস্কারের যে প্রস্তাবগুলো রাখা হয়েছে সেটি কি জনগণের কাছে যথার্থভাবে পৌঁছেছে? সেটাই সমস্যা। যেমন 84টা প্রস্তাব আছে, এর মধ্যে সংবিধানের বদল হবে বা সংস্কার হবে এই জাতীয় প্রস্তাব সম্ভবত 47-48টি। তো সুতরাং এই প্রস্তাবগুলো কি তো আমরা তো সবাই বলতে পারবো না, সবাই তো আর এটা পড়ে দেখেন নাই। যারা পড়ে দেখেছেন তারা তো আর মুখস্থ করেন নাই, তো তারা কিভাবে বুঝবেন? এমন হতে পারে 84টার মধ্যে আমি হয়তো 50টাকে সমর্থন করি, বাকিগুলোকে করি না, তাহলে আমি হ্যাঁ বলবো না না বলবো, এই বিষয়গুলো আছে। আমার মনে হয় সরকারের যারা এটা নীতি নির্ধারক করে এটা ঠিক করেছেন তারা এই বিষয়টা হয়তো বিবেচনা করেননি। তারপরে একটা কথা থাকে যে আমরা বলছি যে জুলাই অভ্যুত্থানের যে ফসল, হ্যাঁ, মানে আমরা যে পরিবর্তনটা চাচ্ছি সেটা এই সনদের মধ্য দিয়ে আমাদের একটা প্রতিশ্রুতি থাকবে, অঙ্গীকার থাকবে। এখন এটা যদি আমরা স্বীকার করে না নিই তাহলে ধরে নিতে হবে যে আমরা তাহলে আর কি জন্য এই আন্দোলনটা করলাম, এই একটা প্রশ্ন আসে। কিন্তু সমস্ত রাজনৈতিক দল তো এই ব্যাপারে একমত নন। তো এখন কথা হচ্ছে যে আমরা যদি পরবর্তী সংসদের উপর সবকিছু ছেড়ে দিই, গণভোটের একটা ব্যাপার হলো আমাদের 72-এর সংবিধানে গণভোট ছিল না, এটা 88 সালের দিকে এসছে, এবং তখন ছিল যে সংবিধানের কোনো মৌলিক পরিবর্তন হলে সেটা সংসদের ক্ষমতা এখতিয়ারে নাই, এটার জন্য গণভোট লাগবে। এ কারণে আবার দ্বৈত ক্ষমতার কথাও বলা হচ্ছে না, এটা ওই সময়েই 88 সাল থেকে এটা আছে যে যে কোনো, যার জন্য তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা যখন হয় তখন একবার গণভোট হয়েছিল। আবার তত্ত্বাবধায়ক যে বাতিলটা হয়, হাসিনা সরকার যেটা করে 2010-11 সালে, তখন এই গণভোট করেনি, কাজে অটোমেটিক্যালি কিন্তু ওইটা অবৈধ। এখন যে সুপ্রিম কোর্টে এটা নিয়ে একটা আবেদন রিট চলছে না, এটা একেবারে সুপারফ্লুয়াস, এটা দরকারই নাই, কারণ হচ্ছে এটা এমনিতেই অবৈধ। কিন্তু বাংলাদেশের ইতিহাসে 3টি গণভোট এখন পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে এবং কম বেশি গণভোটগুলো নিয়ে বিতর্কও রয়ে গেছে। গণভোটে জনরায়ের প্রতিফলন কতটা ঘটে? না, খুব একটা হয় না, কারণ মানে যেহেতু সেখানে কোনো ক্যান্ডিডেট নাই, মানুষের ভোটারদের মধ্যে সে উৎসাহ থাকে না। কোনো গণভোটেই 15-20%-এর বেশি লোক যায় না, ইভেন 15% যায় কিনা সন্দেহ। যদিও জিয়া রহমানের গণভোটে 98%, এরশাদের গণভোটে 94% দেখানো হয়েছে, এগুলো ছিল এক ধরনের, আমি বলবো যে মিথ্যাচারী আসলে। এরপরে জাস্টিস শাহাবুদ্দিন, মানে ওই যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যখন ফিরে এলো তখন একটা গণভোট হয়েছিল, তখনও দেখানো হয়েছিল, কিন্তু আসলে 20-25%-এর বেশি যায় নাই। এখন কথা হচ্ছে যে এত অল্প ভোটে যদি গণভোটের রায় নির্ধারিত হয়, সেই ম্যান্ডেটটাকে মানে কতটুকু নৈতিকতার প্রশ্ন আসে। তো সেজন্যে অনেকেই এটা নিয়ে প্রশ্ন তুলেছেন। আবার এদিক দিয়ে কিছু কিছু দল চাচ্ছে যে এখনই গণভোট হোক নির্বাচনের আগে, বিএনপি বলছে যে না, নির্বাচনের দিন হোক। নির্বাচনের দিন হলে হয় কি, সেখানে জনসমাবেশ, ভোটাররা বেশি যাবে, তো ওখানে একটা রিস্ক থেকে যায় যে গণভোটে যদি নায়ের পক্ষে বেশি ভোট পড়ে যায় তাহলে তো টোটাল মানে পুরো ব্যাপারটাই ভণ্ডুল হয়ে যায়। তো এই ঝুঁকিগুলো কিন্তু আছে। তো মানে এখানে মানে একটা হচ্ছে যে আমরা বলতে পারি যে হয় আপনি সব দায়িত্ব পরবর্তী সংসদের উপর ছেড়ে দিন, অথবা গণভোটটা করেন এবং সেটা সিদ্ধান্তটা সবার জন্য বাধ্যতামূলক করে দেন। সেটা কিভাবে করবে? সেটা একটা অর্ডিন্যান্সের মাধ্যমে হতে পারত, কিন্তু সেই অর্ডিন্যান্স তো টিকবে না যদি পরবর্তী সংসদ সেটা এন্ডোর্স না করে। তো এই সমস্যাগুলো রয়ে গেছে এবং এটা নিয়ে পরবর্তীতে অনেক আইনি জটিলতা হবে।
কিন্তু বর্তমান সময়ে যে আমরা রাজনৈতিক জটিলতা দেখতে পাচ্ছি, সরকার কিন্তু রাজনৈতিক দলগুলোকে এক সপ্তাহের সময় বেঁধে দিয়েছে, যদিও কয়েকদিন অতিক্রম হওয়ার পরেও কিন্তু আমরা দৃশ্যমান কোনো সমাধান দেখিনি। এখানে রেফারির ভূমিকা কে পালন করবে? না, এখানে তো রেফারির ভূমিকা থাকছে না। এটা যদি সরকার বলে তাহলে বললেন যে আপনি 10-12 জনকে ধরে হাত পা বেঁধে সুইমিং পুলে ছেড়ে দিয়ে বললেন সাঁতার কাটো, এটা তো হতে পারে না। কারণ সবাই যদি রাজি না হয় আপনি জোর করে, অথবা বলতে পারে যে এটা একটা বিপ্লবী সরকার, আমরা সংবিধানের তোয়াক্কা করি না, এই হচ্ছে আমাদের জুলাই আন্দোলনের ম্যান্ডেট, এটা সবার জন্য বাধ্যতামূলক, সেটা বলে দিতে পারে। এখন সেটা বলে দেওয়ার পরে সেটার পক্ষে যদি যথেষ্ট জনমত থাকে তাহলে সমস্যা নেই, আর যদি না থাকে তাহলে তো সমস্যা আছে। তবে এটা নিয়ে আইনি জটিলতা পরবর্তীতে হবে, থেকে যাবে সমস্যাটা। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জনাব মহিউদ্দিন আহমদ। আমরা আমাদের আয়োজনের একেবারেই শেষ প্রান্তে। দর্শক, এখানেই শেষ করছি দেশ সাম্প্রতিকের আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।